ওয়েলকাম ডিয়ার লার্নার্স। কেমন আছো বন্ধুরা? তোমাদেরকে যদি এই প্রশ্নটি আমি এখন করি, কেমন আছো, তাহলে আমি সহজেই কি বলবো? হাউ আর ইউ। এটা আমরা জানি। সো হাউ আর ইউ এই বাক্যটি ছাড়া আরও বিভিন্ন রকম বাক্য বলা যেতে পারে। যেমনটি বলা যেতে পারে যে হোয়াটসঅ্যাপ, হোয়াটস নিউ। কিন্তু আমি যদি হঠাৎ করে হোয়াটসঅ্যাপ বলি, দেখা গেল যে কারো কারো এই ব্যাপারটা জানা নাও থাকতে পারে স্বাভাবিকভাবে। তারপরে এখন অনেকেই স্মার্ট, আধুনিক, বোঝে, তারপরেও হয়তোবা নাও বুঝতে পারে। তাই হোয়াটসঅ্যাপ বা হোয়াটস নিউ এটা না বলে হাউ আর ইউ সচরাচর বাক্যটা আমরা বলি। তবে যদি কিনা মনে হয় যে এমন একটা পরিবেশ পরিস্থিতি যেখানে হোয়াটসঅ্যাপ বলে একটু স্মার্ট লাগবে দেখতে বা শুনতে, এবং এটা তারা হয়তো বুঝবে, সেখানে তুমি ব্যবহার করতে পারো হোয়াটসঅ্যাপ, হোয়াটস নিউ। এছাড়া আর কি বলা যেতে পারে? হাউ ইজ ইট গোয়িং, তাই না? এটাও আমরা বলতে পারি যে হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। এছাড়াও আমরা বলতে পারি হাউ ইজ গোয়িং অন, শুধু এইটুকু বললে হয় হাউ ইজ গোয়িং অন। আবার অনেকে আমাকে বলে যে স্যার, এই যে কিছু কিছু সময় আমরা দেখি হাউ আর ইউ ডুইং। স্যার, এই হাউ আর ইউ ডুইং মানে কি স্যার? মানে তুমি কিভাবে করছো, কেমনভাবে করছো, ব্যাপারটা কি এরকম? অবশ্যই না। আসলে হাউ আর ইউ ডুইং সেটাকে আমরা যদি শাব্দিক অর্থে ধরি, তাহলে এটা দাঁড়ায় যে তুমি কিভাবে করছো, কেমনভাবে করছো, ব্যাপারটা এরকম। কিন্তু হাউ আর ইউ ডুইং এই বাক্যটি দ্বারাও জিজ্ঞেস করা হয় যে তোমার অবস্থা কি, কেমন চলছে, কি অবস্থা, এরকম কিছু বোঝাচ্ছে, তাই না? সো ইউ ক্যান ইউজ হাউ আর ইউ ডুইং, এটাও ব্যবহার করা যেতে পারে। তারপরেও বলবো, যদি কিনা পরিস্থিতি মনে হয় যে একটু অন্যরকম প্রেক্ষাপট, যেখানে হয়তো এটা বললে তারা কনফিউজড হয়ে যেতে পারে, সো কাউকে কনফিউজ করার জন্য এই ধরনের বাক্য বলাটা উচিত নয়। আর হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, তোমরা ভুলে যেও না, তোমরা বাড়িতে বসে যদি সময়কে কাজে লাগাতে চাও, বাড়িতে বসে নিজে নিজে যদি সহজে ইউটিউবের ভিডিও ক্লাস দেখে ইংলিশ শিখতে চাও, তাহলে আমাদের এই বইয়ের কপিটা সংগ্রহ করো। এটা আমাদের স্পোকেন ইংলিশের বই। এই বইটি আমাদের কোর্সের বইটা আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। সো তুমি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের নির্ধারিত ফোন নম্বর, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার পাবে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো, ফোন করে অর্ডার করো, আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তোমার এলাকার শাখায় পাঠিয়ে দেবো। আর প্রবাসী বন্ধুরা যারা আছে তারা আমাদের বইয়ের পিডিএফ কপি নিবে, যেটা মোবাইলে সহজে পড়া যায়। এর জন্য পে করতে হবে 700 টাকা। 700 টাকা তুমি আমাদের নির্ধারিত নাম্বারে বিকাশ করো। বিকাশ করার পরে আমরা বইটা অবশ্যই পাঠিয়ে দেবো। এইভাবে সো তাহলে কি করবে? হাউ আর ইউ ইউজ করো তুমি, যে হাউ আর ইউ। ওকে, হাউ ইজ গোয়িং অন এটাও সচরাচর যাই। তারপরেও বলবো, যদি পরিস্থিতি ইতিবাচক মনে হয়, ইউ ক্যান ইউজ অ্যাজ ইউ লাইক, তুমি যেভাবে তোমার ভালো মনে হয় তুমি ব্যবহার করতেই পারো। হোপ ইউ গট ইট। এই যে বললাম হোপ ইউ গট ইট মানে কি? এই যে মাঝে মাঝে আমি বলি ক্লাসে যে হোপ ইউ গট ইট, কিন্তু আমরা কিন্তু সাধারণত বলি যে তুমি কি বুঝতে পেরেছো, হ্যাভ ইউ আন্ডারস্টুড, অথবা আমি বলি ডু ইউ আন্ডারস্ট্যান্ড, মানে তুমি কি বোঝো ব্যাপারটা বা কি বুঝতে পারছো কিনা, এরকম অর্থে আমরা বলি ডু ইউ আন্ডারস্ট্যান্ড, এরকম আমরা বলি, তাই না? আচ্ছা, আবার এরকম আমরা শুধু বলি গট ইট, প্রশ্নবোধক ভঙ্গিতে গট ইট মানে কি তুমি বুঝতে পেরেছো তো? এই যে গট অর্থাৎ গেটের যে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা যদি গট বলি, তো গেট মানে কি? পাওয়া। হ্যাভ ইউ গট ইট, তুমি কি এটা পেয়েছো, এইরকম মানে নয়। তবে হ্যাঁ, এরকম মানে কখন করা যেতে পারে? আমি তোমাকে একটা মেসেজ পাঠিয়েছি, পরে হয়তো জিজ্ঞেস করছি এই হ্যাভ ইউ গট দ্যাট, হ্যাভ ইউ গট ইট, তুমি কি এটা পেয়েছো? মানে মেসেজটাকে ইন্ডিকেট করে হয়তো তোমাকে আমি বলেছি, তখন তুমি বুঝতে পেরেছো যে হ্যাঁ মেসেজটার কথা জিজ্ঞেস করছে, তুমি বলে জি ইয়েস আই হ্যাভ গট ইট। অথবা এখন আমি কোনো টপিকস তোমাকে বোঝাচ্ছি, ক্লাস নিচ্ছি, তোমাকে পড়াচ্ছি, টপিক আলোচনা করার পর তোমাকে বলছি হ্যাভ ইউ গট ইট, মানে কি তুমি কি টপিকটা পেয়েছো, তুমি কি লেসনটা পেয়েছো? ব্যাপারটা তা নয়, নিশ্চয়ই এটার মানে দাঁড়াচ্ছে যে তুমি কি লেসনটা বুঝতে পেরেছো। ওকে, সো হ্যাভ ইউ গট ইট, তুমি কি বুঝতে পেরেছো? তুমি বলো ইয়েস স্যার আই গট ইট, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, বা আই হ্যাভ গট ইট একটা বললেই হবে। তো তুমি কেমন আছো এই প্রশ্নটি করছিলাম যে হাউ আর ইউ। এখন এই প্রশ্নের উত্তরে তুমি যদি বলো যে আম ফাইন, সিম্পলি আমরা বলি যে আম ফাইন, থ্যাংক ইউ কেউ বলে। কিন্তু এভাবে বলে তুমি থেমে যেও না, তুমি সৌজন্যের খাতিরেও তাকে আবার জিজ্ঞেস করো আম ফাইন অ্যান্ড ইউ, বা আই এম ফাইন থ্যাংক ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, আপনার খবর কি, বা কেমন আছেন, এরকম কিছু সৌজন্যের খাতিরে কিন্তু আমাদের বলতে হয়। তাহলে এটা বলাটা ভালো। ওকে, সো তুমি হয়তো বলতেছো আই এম ফাইন, এটা কিন্তু কমন একটা আনসার, বাট তুমি এখানে বলতে পারতো যে আই এম প্রিটি ওয়েল। কি বলতে পারতো? আই এম প্রিটি ওয়েল। এই যে প্রিটি ওয়েল, প্রিটি মানে বেশ, ওয়েল মানে ভালো, আমি বেশ ভালো, আই এম প্রিটি ওয়েল, অথবা আই এম প্রিটি গুড। কিন্তু তুমি সংক্ষেপে ছোট্ট করে প্রিটি ওয়েল, প্রিটি গুড এরকম কিছু ইউজ করতে পারো। তাহলে প্রিটি ওয়েল মানে কি? বেশ ভালো আছি। প্রিটি গুড বেশ ভালো আছি। তোমার চেহারা দেখে আমার কাছে মনে হচ্ছে, তোমার চেহারা দেখে আমার কাছে মনে হচ্ছে যে কি কোনো সমস্যা কি না, চেহারা মনে হচ্ছে কি কোনো টেনশনে আছে নাকি মন খারাপ, এরকম কিছু, মানে চেহারার পরিস্থিতি অবস্থা দেখে এটা মনে হচ্ছে। তখন আমি তোমাকে জিজ্ঞেস করছি, কি জিজ্ঞেস করবো? যে তোমার কি হয়েছে, তাই না? এখন তোমার কি হয়েছে বাক্যটি যখন তুমি জিজ্ঞেস করবে কাউকে, তখন তো তুমি বলবে হোয়াট হ্যাপেন্ড। এই যে প্রশ্নটা তুমি করলে যে কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড। এছাড়াও তুমি আর কি জিজ্ঞেস করতে পারো? এনিথিং সিরিয়াস, এনিথিং রং, কি বলা যায় না? এনিথিং সিরিয়াস, কোনো কিছু হয়েছে, মারাত্মক কিছু হয়েছে, বা এনিথিং রং, কোনো সমস্যা।
অথবা সিম্পলি আমরা একদম সহজে বলি এনি প্রবলেম, এটা কিন্তু কমন, মুখে মুখে আছে, এনি প্রবলেম, এই কথাটা তুমি বলতে পারো। তাহলে দেখো এই একটি বাংলাকে তুমি 3-4টা রকমের ইংরেজি বাক্য দিয়ে তুমি এটাকে মনের ভাব প্রকাশ করতে পারো এক্ষেত্রে। সো তোমার যেটা মনে আসবে তুমি সেটা বলে ফেলো। তাহলে তুমি এটাও বলতে পারো হোয়াটস রং উইথ ইউ, তোমার কি হয়েছে, এটাও তো বলা যায় হোয়াটস রং উইথ ইউ। দেখো কত রকম বলা যাচ্ছে, বাট এই বাক্যগুলো তুমি মনে রাখবে, মনে রেখে বাস্তবে বলার সময় কাউকে এইরকম কোনো পরিস্থিতিতে জিজ্ঞেস করার সময় তোমার যেটা মনে পড়বে সেটাই বলে ফেলবে। কোনোটাই মনে পড়ছে না, মানে যেগুলো আলাদা আলাদা বিভিন্ন ধাঁচের বাক্য শিখেছো মনে পড়ছে না, কোনো সমস্যা নেই। হোয়াটস দ্য প্রবলেম, সমস্যা কি, বা হোয়াটস ইউর প্রবলেম, আপনার সমস্যা কি, বা এনি প্রবলেম, কোনো সমস্যা, ছোট্ট করে যেটা মনে আসবে মাথায় আসবে সেটা তখনই বলে ফেলতে হবে। তা না করে ওইটা মনে আসছে সহজটা কিন্তু তুমি বলতে চাচ্ছ ব্যতিক্রম ওটা, কিন্তু ওটা মনে আসছে না, তুমি মনে করার চেষ্টা করছো, ইউ আর ট্রাইং টু রিকালেক্ট, নো ডোন্ট ডু দ্যাট, এটা করো না। তো তোমাকে জিজ্ঞেস করলাম যে এনিথিং সিরিয়াস, এনিথিং রং, বা হোয়াট হ্যাপেন্ড, যাই হোক না কেন জিজ্ঞেস করলাম যে কিছু হয়েছে, তুমি তখন আমাকে বলছো না না তেমন কিছু না, অ্যাকচুয়ালি নাথিং সিরিয়াস। কি বললে? নাথিং সিরিয়াস, না তেমন কিছু না। এই ক্ষেত্রে তুমি বোঝাতে চাচ্ছ তেমন কোনো সমস্যা না, নাথিং সিরিয়াস। কখনো কখনো তোমার কাছে ফোন আসে, তোমাকে ফোনে মোবাইলে কথা বলতে হয়, তখন তোমার কাছে কেউ ফোন দিছে, ফোন দিলে তুমি ফোন রিসিভ করছো, রিসিভ করার পর তুমি হয়তো সালাম দিচ্ছ, সালাম দিয়ে অথবা বলতেছো যে আপনি কে বলছিলেন, আননোন নাম্বার, সেক্ষেত্রে তুমি জিজ্ঞেস করতে পারো যে হু ইজ দিস প্লিজ। কি বলবে? হু ইজ দিস প্লিজ, কে বলছেন। আমরা অনেক সময় আমরা বলি হু আর ইউ, আপনি কে। হ্যাঁ, হু আর ইউ বললে বলা যায়, কিন্তু ব্যাপারটা কেমন জানি হয়, তাই না, সৌজন্যতা থাকছে না কেমন জানি বাক্যটাতে, বা সৌজন্যতার ঘাটতি হচ্ছে বাক্যটাতে, হু আর ইউ, কে আপনি, বা ইত্যাদি এরকম আমরা বলি। তো সিম্পলি আমি বলতে পারি যে হু ইজ দিস প্লেস, কে বলছেন। ওকে, এখন আপনি মনে করেন যে আপনি মিস্টার রহিমের সাথে কথা বলতে চাচ্ছেন, যিনি রিসিভ করছেন তিনি হয়তো মিস্টার রহিম নন, অন্য কেউ। তো আপনি তখন বলছেন যে আই উড লাইক টু টক টু মিস্টার রহিম, আই উড লাইক টু টক টু মিস্টার রহিম, আমি মিস্টার রহিমের সাথে কথা বলতে চাই। এই যে তুমি এখানে বললে আই উড লাইক টু, তুমি সিম্পলি বলতে পারতে আই ওয়ান্ট টু টক টু মিস্টার রহিম, আমি মিস্টার রহিমের সাথে কথা বলতে চাই। এখন আই ওয়ান্ট টু টক টু বললে কি এটা হতো না? হতো। বাট বাক্যটি দিয়ে যখন তুমি এটা বলে যে উড লাইক টু, উড ব্যবহার করা মানে আরো ভদ্রচিত হচ্ছে, বাক্যটা আরো সুন্দর হচ্ছে, তাই না? সো সেক্ষেত্রে তুমি বলতে পারো আই লাইক টু, অথবা তুমি বললে আই উড লাইক টু টক টু মিস্টার রহিম, আমি মিস্টার রহিমের সাথে কথা বলতে চাই। তুমি আমাকে কিছু বলতে চাও বা কিছু শেয়ার করতে চাচ্ছ, তোমার কোনো একটা টপিক বা লেসন নিয়ে সমস্যা হচ্ছে, তুমি হয়তো আমাকে বলতে চাও স্যার আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে তুমি ভদ্রচিতভাবে বাংলাটা যেমনটি বললে, ইংরেজিতে তুমি বললে এটাকে বলবে স্যার আই উড লাইক টু শেয়ার সামথিং, আই উড লাইক টু শেয়ার বলেছো, আচ্ছা বলা ইংরেজি কি? সেই, SAY, সেই মানে হচ্ছে বলা। আই উড লাইক টু সে সামথিং, এটাও বলা যেত। তাহলে আই উড লাইক টু সে সামথিং তুমি এটাও বলতে পারো। আবার তুমি বলে আই উড লাইক টু শেয়ার সামথিং, তার মানে কি কিছু শেয়ার করবে, মানে কি তুমি আমাকে কিছু বলবে। সো এইভাবেও বলা যায়। আমি তোমাকে তখন বলছি যে ঠিক আছে, তুমি বলতে পারো ওকে ইউ মে শেয়ার। কি বললাম? ওকে ইউ মে শেয়ার। তুমি আমাকে বলেছিলে আই উড লাইক টু শেয়ার সামথিং, তাই আমি তোমাকে বললাম যে ওকে ইউ মে শেয়ার। তুমি কি আমাকে একটু সংক্ষেপে বলতে পারো? মানে তুমি যখন আমাকে কিছু বলতে চাচ্ছ তখন হয়তো এই মুহূর্তে আমি বিজি, তখন যেহেতু বিজি বা ব্যস্ত আছি, তো তোমাকে আমি বলছি যে তুমি কি আমাকে একটু সংক্ষেপে বলতে পারো? কুড ইউ টেল মি ইন শর্ট, কুড ইউ টেল মি ইন শর্ট। আচ্ছা, যে কুড বললাম, এই কুড বললে কিন্তু জাস্ট একটা ভদ্রচিত ওয়েতে আমি বাক্যটি তোমাকে শেয়ার করলাম বা বললাম। মনে করো এই কুড মানে যে অতীতে কেউ কোনো কাজ করতে পারতো, সে অর্থ তো কুড হয়, কিন্তু এই কুডগুলো কিন্তু ব্যতিক্রম। এগুলো বাক্যকে একটু সৌন্দর্যমণ্ডিত করার জন্য, ভদ্রচিত ওয়ে বলার জন্য আমরা কিন্তু এই কুড ব্যবহার করি। তাহলে আমি বললাম যে কুড ইউ টেল মি ইন শর্ট, তুমি কি আমাকে সংক্ষেপে বলতে পারো? অথবা আমি তোমাকে এই বাক্যটি এভাবে বলতে পারতাম, কুড ইউ টেল মি ইন ব্রিফ, মানে ইন শর্ট যেটা সংক্ষেপে, এই সংক্ষেপে ইন শর্ট, অথবা তুমি বলতে পারো ইন ব্রিফ, BRIEF। আমাদের সাবটাইটেলগুলো ফলো করবে এবং এখান থেকে নোট করে নিবে, কপিতে নোট করে রাখবে, সেগুলো তোমরা আয়ত্ত করবে, আয়ত্ত করে বলা বলি করবে একে অপরের সাথে। এই ধরনের পরিস্থিতি যখন আসবে তখন বলবে। তাহলে কি বললাম? কুড ইউ টেল মি ইন ব্রিফ, তুমি কি আমাকে একটু সংক্ষেপে বলতে পারো? আমি একটু ব্যস্ত ছিলাম বলতে আমাকে হয়তো কেউ বলছে যে আমাকে কাইন্ডলি যদি এটা একটু করে দিতেন বা এটা একটু দেখে দেন তো এটা ঠিক আছে কিনা। তখন আমি বলছি যে আমি তো আসলে একটু ব্যস্ত ছিলাম,
মানে কি পূর্বে ব্যস্ত ছিলাম না, সে কথা বলছি না, এখন এই মুহূর্তে ব্যস্ত আছি। এই বাক্যটি কিন্তু ছিলাম শব্দ দিয়ে, বাংলায় যে ছিলাম এই শব্দটি দিয়েই আমি বোঝাচ্ছি যে আমি এখন ব্যস্ত আছি। ব্যতিক্রম ব্যবহার কিন্তু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ওকে, আমি বললাম যে আমি তো একটু ব্যস্ত ছিলাম, তো আমাকে তাহলে একটু তুমি পরে দেখো, আমি পরে ঠিক করে দেবো। ব্যস্ত ছিলাম মানে কি আমি এখন ব্যস্ত আছি, কিন্তু আমি যদি ডিরেক্ট বললাম যে আমি এখন ব্যস্ত আছি এটাও বলা যেত, কিন্তু আমি বললাম যে আমি তো এখন একটু ব্যস্ত ছিলাম, মানে কি ভদ্রচিত ওই বাক্যটা বললাম। উনি বুঝলো যে আমি এখন বিজি আছি, তাহলে পরে ঠিক করে নেবো এটা। তাহলে আমি একটু ব্যস্ত ছিলাম, এটাকে আই ওয়াজ এইভাবে বলার কোনো প্রয়োজন নাই। তুমি বলবো যে আম আ লিটল বিট বিজি, আম আ লিটল বিট বিজি, আম আ লিটল বিট বিজি, আমি একটু ব্যস্ত ছিলাম, আমাকে দয়া করে পরে দেখাও, প্লিজ শো মি লেটার, আমাকে দয়া করে পরে দেখাও, প্লিজ শো মি লেটার। তোমাকে দেখে খুব ক্লান্ত লাগছে, তাই আমি বললাম যে তোমাকে খুব ক্লান্ত লাগছে, ইউ আর লুকিং সো টায়ার্ড। আমরা তো এটা জানি যে ইউ আর লুকিং সো টায়ার্ড মানে কি তোমাকে খুব ক্লান্ত লাগছে, কিন্তু আমি এই যে তোমাকে খুব ক্লান্ত লাগছে, ইউ আর লুকিং সো টায়ার্ড, এই কথাটা না বলে আমি যদি এখন বলি তোমাকে খুব পরিশ্রান্ত লাগছে, এই যে পরিশ্রান্ত মানে কি, সেটা ক্লান্ত লাগারই ব্যাপার, কিন্তু অনেক বেশি ক্লান্ত, তাই না? ক্লান্ত হয়ে যখন একেবারে আমাদের এনার্জি একদম লেস হয়ে যায়, তাই না, একদম কমে যায়, নিঃশ্বাস হয়ে যাচ্ছি আমি, তাই না, ক্লান্ত শ্রান্ত নিঃশ্বাস, তখনই কিন্তু আমি বলছি যে তোমাকে পরিশ্রান্ত লাগছে, ইউ আর লুকিং এক্সজস্টেড। তাহলে এই বাক্যটা কি বলবে? তোমাকে খুব পরিশ্রান্ত লাগছে, ইউ আর লুকিং এক্সজস্টেড, তোমাকে পরিশ্রান্ত লাগছে, ইউ আর লুকিং এক্সজস্টেড। তুমি কি একটু বিশ্রাম নিতে চাও? অর্থাৎ আমি তোমাকে তখন পরিশ্রান্ত, যেহেতু তোমাকে পরিশ্রান্ত মনে হচ্ছে, ক্লান্ত মনে হচ্ছে, তো আমি বললাম যে তুমি কি বিশ্রাম নিতে চাও? তুমি কি বিশ্রাম নিতে চাও? ডু ইউ লাইক টু টেক রেস্ট? ডু ইউ লাইক টু টেক রেস্ট? এখানে দেখো চাওয়া অর্থে ডু ইউ ওয়ান্ট বলতে পারতাম, ডু ইউ ওয়ান্ট টু টেক রেস্ট, কিন্তু এই বাক্যটাতে আমি কি বললাম? ডু ইউ লাইক টু টেক রেস্ট, ডু ইউ লাইক টু টেক রেস্ট, এভাবেও তুমি বলতে পারবে। তাহলে লাইক মানে কিন্তু এখানে চাওয়া, পছন্দ করা ব্যাপারটা তা নয়। কয়েকদিন ধরে খুব গরম পড়ছে, আসলে এখন সামার সিজন, হ্যাঁ, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ বা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে এখন সামার সিজন, অনেক গরম পড়ছে এবং আমরা গরমে কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তো যাই হোক, ওইটাকে উল্লেখ করে একটা বাক্য বলতে চাচ্ছি আমি, কয়েকদিন ধরে বেশ গরম পড়ছে। তাহলে এই বাক্যটি ইংরেজিতে তুমি কি বলবে? কয়েকদিন ধরে বেশ গরম পড়ছে, এই বাক্যটিকে তুমি বলবে ইটস বিন কোয়াইট হোয়াট ফর আ ফিউ ডেজ, ইটস বিন কোয়াইট হোয়াট ফর আ ফিউ ডেজ, ইটস বিন কোয়াইট হোয়াট ফর আ ফিউ ডেজ, কয়েকদিন ধরে বেশ গরম পড়ছে। আর এই প্রচণ্ড গরমে আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা তো একদম নাজেহাল, তাই না? তাহলে আমি বাক্য বলতে চাচ্ছি যে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই বাক্যটি তুমি যদি ইংরেজিতে বলতে চাও তাহলে বলবে পাবলিক লাইফ হ্যাজ বিকাম আনবিয়ারেবল ইন দ্য স্কোর্সিং হিট। পাবলিক লাইফ হ্যাজ বিকাম আনবিয়ারেবল, এই আনবিয়ারেবল শব্দটি দ্বারা কিন্তু এখানে এই যে অতিষ্ঠ মানে কি অসহ্য হয়ে ওঠা ব্যাপারটা বোঝাচ্ছে। তাহলে তুমি বলছো যে পাবলিক লাইফ হ্যাজ বিকাম আনবিয়ারেবল ইন দ্য স্কোর্সিং হিট, এই স্কোর্সিং হিট মানে প্রচণ্ড গরমে, পাবলিক লাইফ হ্যাজ বিকাম আনবিয়ারেবল ইন দ্য স্কোর্সিং হিট। আবার মাঝে মাঝে আকাশে কি হচ্ছে? মেঘ হচ্ছে, আমরা দেখছি যে আকাশে মেঘ হচ্ছে, তখন ভাবছি যে হয়তো বৃষ্টি হতে পারে, তো আমি বললাম যে আকাশ কালো মেঘে ঢাকা, আকাশ কালো মেঘে ঢাকা, দ্য স্কাইজ, এই ঢাকা অর্থে তুমি কাভার্ড ইউজ করতে পারো, কাভার্ড ছাড়া তুমি ওভারকাস্ট শব্দটি ব্যবহার করতে পারো। তাহলে আকাশ কালো মেঘে ঢাকা, তাহলে দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ব্ল্যাক ক্লাউডস, দ্য স্কাই ইজ কাভার্ড উইথ ব্ল্যাক ক্লাউডস, এটাও বলা যাবে। আবার বলতে পারো দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ব্ল্যাক ক্লাউডস। বৃষ্টি হবার সমূহ সম্ভাবনা রয়েছে, যেহেতু আকাশ কালো মেঘে ঢাকা, এবার আমি বলতেছি যে বৃষ্টি হবার সমূহ সম্ভাবনা রয়েছে, মানে অনেক বেশি সম্ভাবনা রয়েছে। তাহলে তুমি বলতে পারো দেয়ার ইজ গুড চান্স অফ রেইন, দেয়ার ইজ গুড চান্স অফ রেইন। এই যে গুড চান্স মানে কি ভালো সুযোগ, ব্যাপারটা ওই রকম না, এখানে কিন্তু সমূহ সুযোগ, বেশি সুযোগ অর্থে আমরা কিন্তু গুড শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে বলবো দেয়ার ইজ গুড চান্স অফ রেইন, অথবা তুমি এইভাবে বলতে পারো there is much possibility of rain, there is much possibility of rain, বৃষ্টি হবার সমূহ সম্ভাবনা আছে। আর এখন যে কোভিড-19 যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো এখন রূপ পাল্টাছে, তাই না? দিন দিন আরো মারাত্মক হচ্ছে, ভারতে তো খুব খারাপ অবস্থা। তো আমরা এখন যে বাক্যটি বলছি সেটা হচ্ছে যে করোনা ভাইরাস এখন নতুন রূপ ধারণ করেছে। বাক্যটি তোমরা ইংরেজিতে বলবে যে নাও করোনা ভাইরাস has taken on a new look, taken on, এই যে take on বা taken on এখানে ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে যে নতুন রূপ ধারণা করা অর্থে তোমরা ব্যবহার করবে
টেক অন, অর্থাৎ যেটা হ্যাজ এর পরে টেকেন হয়েছে। তাহলে তুমি বললে যে করোনা ভাইরাস এখন নতুন রূপ ধারণ করেছে, তাহলে ইংরেজি হবে করোনা ভাইরাস হ্যাজ টেকেন অন আ নিউ লুক। নাও শব্দটি প্রথমে দিয়ে দাও, তাহলে নাও করোনা ভাইরাস হ্যাজ টেকেন অন আ নিউ লুক। নাও করোনা ভাইরাস হ্যাজ টেকেন অন আ নিউ লুক। এখন করোনা ভাইরাস নতুন রূপ ধারণ করেছে। বর্তমানে ভারতে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। বর্তমানে ভারতে, আমাদের প্রতিবেশী দেশ, বর্তমানে ভারতে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। তাহলে আমরা এই বাক্যটি ইংরেজি বলবো কারেন্টলি করোনা সিচুয়েশন ইন ইন্ডিয়া ইজ দ্য ওর্স্ট। কি বলতে হবে? কারেন্টলি করোনা সিচুয়েশন ইন ইন্ডিয়া ইজ দ্য ওর্স্ট। এই যে ইজ দ্য ওর্স্ট দেওয়া হলো, এই ওর্স্ট মানে কি? ব্যাড, ওর্স্ট, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, যেটা ডিগ্রি আমরা বুঝি, তাই না? ওকে, তাহলে ওস্ট মানে সবচেয়ে খারাপ, ব্যাড খারাপ, ওর্স আরেকটু খারাপ, আর ওস্ট সবচেয়ে খারাপ। তাহলে আমরা বললাম যে বর্তমানে ভারতে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ। কারেন্টলি করোনা সিচুয়েশন ইন ইন্ডিয়া ইজ দ্য ওস্ট। বাংলাদেশের অবস্থাও দিন দিন খারাপ দিকে যাচ্ছে। মানে আমাদের প্রতিবেশী দেশ ভারতে তো খুব ভয়াবহ অবস্থা, খারাপ অবস্থা আমরা জানি, আর বাংলাদেশে তো এর ব্যতিক্রম নয়। এই জন্য বললাম যে বাংলাদেশের অবস্থাও দিন দিন খারাপ দিকে যাচ্ছে। The situation in Bangladesh is getting worse day by day. The situation in Bangladesh is getting worse. Getting worse মানে কি? খারাপ হচ্ছে, খারাপ দিকে যাচ্ছে ব্যাপারটাই। তাহলে আমরা পুরোপুরি বাক্যটা বলবো The situation in Bangladesh is getting worse day by day. The situation in Bangladesh is getting worse day by day. আবার আমরা জানি যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে আসলে কিছুদিনের মধ্যে হয়তো আরেকটা নতুন ঝড়ের সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড শক্তিশালী একটা ঝড় হতে পারে। তো সেটাকে উল্লেখ করে আমি যে বাক্যটি বলবো সেটি হচ্ছে যে কয়েকদিনের মধ্যে নতুন একটি ঝড়ের সম্ভাবনা রয়েছে। কয়েকদিনের মধ্যে নতুন একটি ঝড়ের সম্ভাবনা রয়েছে। There is a possibility of a new storm in a few days. In a few days মানে কি? কয়েকদিনের মধ্যে। আর there is a possibility মানে একটি সম্ভাবনা রয়েছে। কিসের? অফ আ নিউ স্টর্ম, একটি নতুন ঝড়ের। তাহলে পুরো বাক্যটা হচ্ছে কয়েকদিনের মধ্যে একটি নতুন ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেয়ার ইজ আ পসিবিলিটি অফ আ নিউ স্টর্ম ইন আ ফিউ ডেজ। দেয়ার ইজ আ পসিবিলিটি অফ আ নিউ স্টর্ম ইন আ ফিউ ডেজ। আমফান নামে একটি শক্তিশালী ঝড় হয়েছিল, বিশেষ করে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল বাংলাদেশ এবং ভারতেরও বেশ কিছু অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বাংলাদেশের অনেক অঞ্চল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই আমফান ঝড়ে। অনেকেই মন্তব্য করেছে যে বিগত 30-40 বছরের মধ্যে তারা এত শক্তিশালী ঝড় দেখেনি। তো যাই হোক, তো এরকম একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। যাই হোক, তো আমরা যে বাক্যটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটির নাম দেওয়া হয়েছে যশ। ইট হ্যাজ বিন নেমড যশ। এই যশ বানানে কিন্তু এখানে যে ওয়াইটা কিন্তু জ সাউন্ড উচ্চারণ হয়, যে কারণে ওয়াইটাকে দিয়ে আমরা জ সাউন্ড অর্থে ব্যবহার করতে পারি এখানে। তাই ইট হ্যাজ বিন নেমড যশ। ইট হ্যাজ বিন নেমড যশ। এটি আমফান ঝড়ের চেয়ে, যে ঝড়ের কথা একটু আগে বলছিলাম, এটি আমফান ঝড়ের চেয়েও অধিক শক্তিশালী হতে পারে। ইট কুড বি মোর পাওয়ারফুল দেন দ্য আমফান স্টর্ম। ইট কুড বি মোর পাওয়ারফুল দেন দ্য আমফান স্টর্ম। এখানে কুড বি ব্যবহার করা হয়েছে। এই কুড বি মানে যে হতে পারতো, ব্যাপারটা তা না, হতে পারে। ইট ইন্ডিকেটস পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার। ওকে, তাহলে ভবিষ্যতে যেটা হতে যাচ্ছে সে অর্থেও কিন্তু আমরা এরকম কোনো সম্ভাবনা প্রকাশ করতে কুড শব্দটি ব্যবহার করতে পারি। আবার কুড দিয়ে বাক্যকে অনেক সময় ভদ্রচিত ওয়েতে উপস্থাপন করা যায়। কুড ইউ হেল্প মি প্লিজ, মানে তুমি আমাকে সাহায্য করতে পারতে, ব্যাপারটা তা না, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। ক্যান দিয়েও বলা যায়, ঠিক আছে, কিন্তু কুড দিয়ে বললে আরও ভদ্রচিত হয়। এই যে কুড, উড বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু ভদ্রচিত অর্থে। আর সিম্পলি আমরা ব্যবহার করি অ্যাকর্ডিং টু দ্য গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ কল মোরাল অক্সিলারি। ইউ নো, আই থিঙ্ক, আমার মনে হয় যে আপনারা এটা জানেন। ওকে, সো বন্ধুরা, যে বাক্যগুলো আজকে শেয়ার করলাম, তাহলে আশা করছি বাক্যগুলো অনেক অনেক কাজে লাগবে। তোমরা প্রত্যেকটা বাক্য নোট করো এবং প্রতিটা বাক্যই তোমাদের বাস্তব জীবনে আয়ত্ত করার পর ব্যবহার করার চেষ্টা করো, তাহলে তোমার সেই ক্ষণটা ফলপ্রসূ হবে।